বউ সাজিয়ে রাখা জিনিস না, ভোগ করার জিনিস। একটা ছেলে বিয়ে করে কেন? অবশ্যই ফিজিক্যাল সম্পর্কের জন্য। আমিও তার ব্যতিক্রমে যাব না। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে বন্ধু মহলের কথাটা বলে শাহরিয়ার আদনান শেখ। তার সামনে বসে থাকা তার বন্ধু মহলের সদস্য সেজান মুহি জবাব দেয়, নারী হলো কোমলবতী, শিশুদের ন্যায় যত্নে আর আদরে রাখলে তাকে দেবতার মতো মাথায় তুলে রাখবে। ভোগ করা খুব বিশ্রী শোনায় বাক্যটা। সেজানের কথায় বাকিরাও হেসে মজা নেয়। তাদের মাঝে নির্মাণ জবাব দেয়, আরে ভদ্র ছেলে, এত ভদ্র হয়ে কি করবি সোনা? আদনান যা বলেছে সেটা শোন। তোর বউকে কি তুই সাজিয়ে সাজিয়ে দেখবি নাকি? সালা। মুহূর্তে হাসি ঠাট্টায় মেতে ওঠে ৩ জন যুবক এবং ২ জন যুবতী। তাদের বন্ধু মহলের সদস্য সংখ্যা ৫। এর মাঝে সেজান কিছুটা নম্র ভদ্র ছেলে হলেও বাকিরা সম্পূর্ণ উল্টা। মেয়েবাজি করা, নেশা করা, র্যাগ দেয়া, ইফটিজিং তো আছেই বটে। সেই সাথে মাসে মাসে প্রেমিকা চেঞ্জ করা, এইটা তো তাদের নিত্যদিনের কাজ। আদনান হাতের সিগারেটটা মাঠে বিস্তৃত সবুজ রঙের ঘাসের উপর ছুঁড়ে ফেলে। সিলভার রঙের ঘড়িটার সময় দেখে। বাকিরা কথা বলছে একটা টপিক নিয়ে। আদনান সবার উদ্দেশ্যে বলে, আমি গেলাম এখন। আদনানের কথা নিশাত বলে ওঠে, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? তারা দেখিয়ে আদনান জবাব দেয়, কাজ আছে। তখন নির্মাণ জবাব দেয়, নতুন পাখি পেয়েছিস নাকি? আদনান হেলমেট পরতে পরতে বাইক স্টার্ট দেয়। নির্মাণের কথা কানে নেয়নি সে। ভার্সিটির গেট পেরিয়ে নিজ গন্তব্যে রওনা হয় সে। মাঘের শেষের দিক, ফাল্গুনে ধরিয়ায় তপ্ত দুপুরে অবসন্ন দেহ এবং উদাসী মন নিয়ে কলেজ গেটের বাইরে পা রাখে একজন অষ্টাদশী রমণী। এখন চারপাশ ধুলাবালিতে পরিপূর্ণ। রাতে মৃদু শীত পড়লেও দিনের বেলায় তার ব্যতিক্রম। চারিদিকে তপ্ত রোদে খাঁ খাঁ করে ওঠে। সেই সাথে ধুলাবালি তো আছেই বটে। এই সময়টা তার ভীষণ অপছন্দ। সে অপেক্ষায় কবে তার প্রিয় বসন্ত আসবে। ফাল্গুন মাসে প্রকৃতি যেভাবে রূপ বদলে রম্য হয়ে ওঠে, একবারে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। বসন্তের প্রকৃতি স্নিগ্ধ ও পবিত্রতার মোহনীয় আবেশে পরিপূর্ণ থাকে। রিক্ততার দৈন্য বেশভূষা পরিধান করে প্রকৃতি বসন্তের ছোঁয়ায় সিক্ত হাওয়ায় প্রতীক্ষায় বিভোর থাকে। কেননা বসন্তের আগমনে ধরাতলে ফুল ফোটে, পাখি গান গায়। বাতাসে আমের মুকুলের গন্ধ চারিদিকে মোমো করে ওঠে। নবপ্রল্লভে সুশোভিত হয় বৃক্ষরাজে। প্রকৃতি যেন ফাল্গুনের প্রেমে পড়ে বারবার। কি যে এক সুপ্ত অনুভূতি! শুভ্র রাঙা কলেজ ড্রেসটাও কেমন ধূসর রং ধারণ করেছে। উদাসীন মন, কিন্তু একটা গাড়িও পাচ্ছে না দেখে মহা বিরক্তি চোখে মুখে এসে ভর করে। ছুটির সময় সবসময় এরকম হয়। সব স্টুডেন্টদের উপচে পড়া ভিড় গাড়ির জন্য। একে একে যে যেভাবে পারে গাড়িতে উঠে চলে যায়। মাঝে মধ্যে তাড়াতাড়ি গাড়ি পায়, মাঝে মধ্যে অনেক দেরি হয়। অন্যদিকে পেছন থেকে দৌড়ে আসছে আরেকজন রমণী, হাতে দুটো মোটা সোটা বই, খুব সম্ভবত জীবন বিজ্ঞান এবং রসায়ন বই। পরিশ্রান্ত শুষ্ক গোলাপি রঙা ওষ্ঠা নাড়িয়ে মেয়েটা ডাক দেয়, ইলমা, এই ইলমা। নিজের নামের উচ্চস্বরে উচ্চারণ শুনে ঘাড় ঘুরে তাকায় ইলমা। চোখ মুখে থাকা বিরক্তি লুকিয়ে ফেলার বৃথা চেষ্টা করে সে, কিন্তু লুকাতে অক্ষম হয়। তখন হাঁপাতে হাঁপাতে ইলমার পাশে এসে দাঁড়ায় প্রীতি। প্রীতিকে দেখে ইলমা অনাবিষ্ট ভঙ্গিতে বলে, একটাও খালি গাড়ি পাচ্ছি না, কি যে একটা ঝামেলায় আছি। ইলমার কথায় প্রীতি রসিকতার স্বরে জবাব দেয়, তোর ভাইকে বল বাইক নিয়ে আসতে, তাহলেই তো আর অপেক্ষা করতে হয় না। সাথে সাথে ধুম করে কিল পড়ে প্রীতির পিঠে। ইলমা চিবিয়ে চিবিয়ে জবাব দেয়, কতবার বলেছি ওই অসবের কথা মুখে এনে মুখটা নষ্ট করবি না। কোনো ভালো মেয়ে তার বাইকের পেছনে বসা তো দূরে থাক, ওর মুখটাও দেখতে চাইবে না। কিছুটা বিরক্তি নিয়ে জবাব দেয় ইলমা। ইলমার বিরক্তি থেকে প্রীতি মলিন হাসে। সেই মলিন হাসি ইলমার চোখ এড়ায়নি। দুজনের চোখে মুখে নিষ্ক্রিয়তা জমেছে। ইলমা একটা খালি অটো দেখতেই থামায়। দুজনে পাশে পাশে বসে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে তেমন আলোচনা না হলেও টুকটাক কথা হয়েছে। প্রীতির বাসা কলেজ থেকে খানিকটা দূরে, ইলমার বাসা কাছাকাছিতেই। সেজন্য প্রীতির আগে তাকেই অটো থেকে নামতে হয়। ভাড়া মিটিয়ে তস্ত্র পায়ে হাঁটা ধরে ইলমা। মেন রাস্তা থেকে আরেকটা সরু পিচ ঠেলা রাস্তা দিয়েই বাড়িতে প্রবেশ করতে হয়। 4 তলা বিশিষ্ট রঙিন দালাল দাঁড়িয়ে আছে বাড়ির প্রবেশের দ্বারের সরু রাস্তার শেষে। সে 4 তলা বিশিষ্ট দালানটি ইলমাদের।
তার বাবা এবং জেঠু সম্মিলিতভাবেই বাড়িটি তৈরি করেছে। যৌথ পরিবার তাদের, জমিজমা ব্যবসা সবই একসাথে। এখনও ইলমার নিচতলায় প্রবেশ করে, উপরে বাকি 3 তলা ভাড়া দেয়া হয়েছে। নিচতলায় তাদের পুরো পরিবার থাকে। ইলমাকে দেখে তার দাদি ফরিদা পারভিন আওয়াজ তুলে বলে, দেরা তাড়াতাড়ি গোসল দিয়াই, তোর পছন্দের খাওয়ান বানাইছে আইসকা। তৃপ্তি হেই কোন আইসে, পরে তোর এত দেরি হইলে কেন? ইলমা খানিক বিরক্ত নিয়ে জবাব দেয়, এ দাদি, জেরা কি? জেহরা বলতে পারো না তুমি? না হলে ইলমা ডাকবে। তাড়াতাড়ি আই, তো দেরা এত কথা কইস না। ইলমা হতাশ ভঙ্গিতে নিজের কক্ষে প্রবেশ করে। কাঁধের ব্যাগ এবং হাতের বই দুটো টেবিলের উপর রেখে চেঞ্জ করে গোসল করতে চলে যায়। ভেজা চুলগুলো গামছা দিয়ে পিটিয়ে খাটের একপাশে বসে রুমের দিকে চোখ বোলাতে একরাশ বিরক্তি এসে ভিড় করে। কি অগোছালো হয়ে আছে তার রুমটা, কেউ একটু গুছিয়েও রাখে না। ভাবনা প্রকাশ করার আগে পেটের ক্ষুধা অনুভব হয়। তড়িঘড়ি লিভিং রুমটা আসে। তার দাদি ফরিদা খাবার রেডি করে বসে আছে তার জন্য। ইলমা মলিন হাসি দিয়ে চেয়ার টেনে পা উঠিয়ে বসে। খাবার শেষ করতেই ফরিদা পারভিন পায়েসের বাটিটা এগিয়ে দেয়। পায়েস দেখে সব বিরক্তি যেন নিমিষে উদাও। ইলমা বেশ তৃপ্তি সহকারে পায়েস খাচ্ছে। ফরিদা পারভিন মুগ্ধ হয়ে তার খাওয়া দেখছে। খাওয়া শেষে পর্যায়ে আসতেই ফরিদা পারভিন বলেন, হে রাজা, কিরম হয়েছে পায়েস? দাদি, অনেক মজা হয়েছে। ফরিদা পারভিন চিন্তিত ভঙ্গিতে বলেন, আদনান তো এখন আর এলো না, সারাদিন বাইরে বাইরে কি খায় কে জানি। সাথে সাথে ইলমার মুখশ্রীর রং পরিবর্তন হয়ে যায়। ফরিদা পারভিন এঁঠো প্লেট দিয়ে কিচেনে যায়। ইলমা অলস ভঙ্গিতে উঠে দাঁড়াতেই আগমন ঘটে পরিবারের কুপুত্র শাহরিয়ার আদনান শেখের। হাতের চাবির গোছা ঘুরাতে ঘুরাতে এগোচ্ছে সে। আদনানকে আসতে দেখে বিরক্ত হয় ইলমা। এ লোক যেদিকে যাবে সব মুখে করে তুলবে। ইলমাকে দেখে চোখে মুখের ভাব পরিবর্তন করে আদনান। ক্লান্ত মুখশ্রীতে এক চিলতে হাসির আগমন ঘটে। ইলমা আদনানের হাসির দিকে তাকিয়ে মুখ বাঁকায়। আদনানের দৃষ্টিতে আসে সেই মুখ বাঁকানো। হাত উঁচিয়ে বলে, এই মিরিচার বাচ্চা, আরেকবার মুখ বাঁকা করলে স্কচ টেপ লাগিয়ে দেবো। সবার থেকে নিজের নামের এমন বিকৃত ইলমার ধৈর্য বাঁধ ভেঙে যায়। তেজি স্বরে জবাব দেয়, ওটা মেলিচা না, মেলিসা। তোর নামটা তোর মতোই কঠিন। মুখ ফুসকে কথাটা বলে আদনান। ইলমা আরেকটু চিবিয়ে চিবিয়ে বলে, আজকে কোন দুনিয়া উদ্ধার করে এসেছো শুনি? নিশ্চয়ই ইউনিভার্সিটিতে কোনো মেয়েকে র্যাক দিয়েছো, নাকি রাস্তায় কাউকে ইফটিজিং করেছো? ইলমার কথায় আদনানের মুখভঙ্গির পরিবর্তন আসে। বাইকের হেলমেট নিয়ে সামনে এগোয় কোনো প্রত্যুত্তর না দিয়ে। ইলমা তার যাওয়া দেখে বলে, লজ্জাও করে না? সাথে সাথে তেড়ে আসে আদনান। তাতে খানিকটা ভয় পায় ইলমা, কিন্তু নিজের ভয় প্রকাশ করে না। আদনান তো তার গায়ে হাত তুলতে গিয়েও তোলে না, বাজ খায় কণ্ঠে শুধায়, মিরিচার বাচ্চা, আজে বাজে কথা বলে খবর আছে বলে দিলাম। তখন সেখানে উপস্থিত হয় তৃপ্তির আগেই ঝাঁঝালো কণ্ঠে শুধায়, ইলমা আজে বাজে কিছুই বলেনি। তুমি তো পাড়ার বখাটে ছেলে, এটা সবাই জানে। মেয়েদের ইউফটিজিং করা, র্যাক করা তোমার নিত্যদিনের কাজ। বাপের নাম বেচে পাতি নেতা সাজা। তোমারও বোন আছে, ভুলে গেছো? কথাটা শেষ হতে না হতেই আদনান হাতে থাকা চাবির গোছা তৃপ্তির দিকে ছুঁড়ে মারে। তৃপ্তি ইলমা পাশাপাশি দাঁড়িয়েছিল। তিতাসের রাগ দেখে দ্রুত সরে গেলে ছুঁড়ে মারা চাবির গোছা গিয়ে ইলমার কপালে ঘেঁষে। সাথে সাথে ইলমার 2 হাত চলে যায় কপালে। আদনান এখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তৃপ্তির পানে। তার মাঝে কোনো রকমের পরিবর্তন নেই। তৃপ্তি ইলমার হাত ছড়াতে দেখে কপাল লাল হয়ে গেছে। তখন চিৎকার করে সবাইকে তাকে ডাকে তৃপ্তি। ছুটে আসে ফরিদা পারভিন এবং মধ্যবয়স্ক 2 জন মহিলা। আদনানকে দেখে বিরক্ত হয় 2 জন মহিলা। তখন ইলমা রেগে ক্ষোভে জবাব দেয়, দিন দুপুরে মাতাল হয়ে এসেছে তোমাদের বাড়ির গুণধর পুত্র, দেখো আমার কপালে চাবির গোছা ছুঁড়ে মেরেছে। তখন আদনান চেঁচিয়ে বলে, এই মিরিচার বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। ওকে আর তৃপ্তিকে মুখ বন্ধ রাখতে বলবে। এসব প্যান প্যানে আমি বিরক্ত হই। দম নিয়ে, মিলিচা, তোর ধারণা নেই তোর সাথে আমি ঠিক কী কী করতে পারি। মুড নষ্ট। এদিকে তখন আদনানের আম্মু ঈশিতা জবাব দেয়, আওয়াজ নিচে করো বিয়াদব ছেলে, লজ্জাও করে না? বাইরে মাস্তানি করো, ঘরেও শুরু করেছ। আজকে তোমার বাবা আসুক, এভাবে এসবের একটা হেনস্থা করেই ছাড়বো। এত টাকা পয়সা খরচ করেছি বিয়াদব অসভ্য মাস্তান আর টিজার তৈরি করার জন্য। নিজের তো মান সম্মান নেই, পরিবারেরটাও খোয়ানোর ধান্দা। তোমাকে দেখে ছোটটাও খারাপ হচ্ছে।
ঈশিতার কথায় তৃপ্তি অভিমানী স্বরে বলে ওঠে, তোমার ছেলের জন্য কলেজে যেতে মন চায় না? লজ্জা হয়, লজ্জা। তৃপ্তির আহত কণ্ঠ ইলমার বুকে এসে সূচের মতো করে বিঁধে। ঈশিতা মেঘের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। সবার মনে একটা চাপা অভিমান রয়েছে। আদনানকে নিয়ে সবার এক একটা দীর্ঘশ্বাস যে কতটা ভয়াবহ সেটা কি টের পায় আদনান? এর পরিণতি কি হবে ভাবে তো ছন্ন ছাড়া ছেলেটা। নেশায় বুধ হয়ে থাকা ছেলের আবার ভাবা, তাকে নিয়ে এক একবার ঝামেলা লাগলে সপ্তাহ পেরিয়ে যায় সমাধান হতে। সবার মনে একরাশ ঘৃণা বিতৃষ্ণা জন্মেছে। এই ছেলের পরিবর্তনের নাম গন্ধ নেই, সবার মুখ থমথমে। তখন ফরিদা বলে, দের ওরে লাড়া দিতে গেলি কেন? এখন ঘরটার ভিতর অশান্তি করব। তখন ঈশিতা গর্জন দিয়ে বলে, লাড়া দেওয়া লাগে নাকি? ও তো সব সময় খেপা কুকুর হয়ে বাড়িতে আসে। দেখেননি ইলমার কি অবস্থা করেছে? আদনান চোখ মুখ শক্ত করে ইলমার দিকে তাকায়। আদনানের চাহনি দৃষ্টিতে আসলেও পাত্তা দেয় না ইলমা, বরং তার জেঠিমাকে শান্ত হতে বলে। আদনান কোনো কথা না বলে ভেতরে চলে যায়। তার পেছন দিয়ে তৃপ্তি নিজের রুমে চলে আসে। ইলমার কপালে ওষুধ ঢেলে দেয় সীতা। কিছু বলার মতো ভাষা তার নেই, শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া। ইলমা নিজেকে সামলে নেয়, সোফায় বসে টিভি দেখার জন্য হানিবানির কার্টুন লাগিয়ে সেটা উপভোগ করতে থাকে। ভুলে যায় আদনানের কড়া আঘাত, জানে সন্ধ্যায় আরেক দফা ঝামেলা হবে বাড়িতে। আদনানের কথা ভাবলে দীর্ঘশ্বাস পেরিয়ে আসে। এখানে বেশ নাম ডাক আছে ইলমাদের পরিবারের। তার জেঠু এখানকার চেয়ারম্যান, বেশ সম্মানিত ব্যক্তি। ইলমার বাবা নিজেও একজন আইনজীবী, কিন্তু তাদের পরিবারে বড় ছেলে আদনান। না বাবার মতো হয়েছে না চাচার মতো, সে কার মতো হয়েছে অজানা। এ পরিবারে কেউই তার মতো এতটা উচ্ছৃঙ্খল না। ভার্সিটি গিয়ে কি উদ্ধার করে কে জানে। উচ্ছৃঙ্খল চলাফেরা, ইফটিজিং, মাস্তানি, মাঝে মধ্যে ক্লাবে গিয়ে মদ গিলে আসে, এই তো তার নিত্যদিনের রুটিন। কারোর সাথেই তেমন ভালো আচরণ করে না, কথাও তেমন বলে না। তবে ইলমার সাথে মাঝে মধ্যে দুদণ্ড কথা বলে, তাতেও ঝামেলা লেগে যায়। একটু আগেও তার ব্যতিক্রম হয়নি, কারণ ছাড়াই নাম নিয়ে ব্যঙ্গ করবে। তার পুরো নাম জেহেরা ইলমা ম্যালিজা, কিন্তু এক একজন এক একটা ডাকে, কেউ ইলমা কেউ জেহেরা। একমাত্র আদনান তাকে মেলিচা বলে ডাকে। এই নামের উচ্চারণ পরিবর্তন হয়নি এখন অবধি, যেটা নিয়ে প্রায় ঝগড়া লাগে আদনানের সাথে। কিন্তু লাট সাহেব এটার নির্দিষ্ট কারণ বলতে পারে না, শুধু ইলমার কড়া কথা শোনে, মাঝে মধ্যে প্রত্যুত্তর করে। এত সুন্দর সব কিছু চাইলে জীবনটা সুন্দর করে সাজানো যায়, অথচ আদনান বুঝে না, নিজের মর্জি মতো যা তা করে বসে। মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে, সেজন্য ইলমা উঠে দাঁড়ায়। নিজের রুমের দিকে পা বাড়াতেই আরেকবার আদনানের মুখোমুখি হয়। ফরিদা পারভিন নাতিকে বসিয়ে বসিয়ে খাবার খাওয়াচ্ছেন। ইলমা সেদিন একবার তাকে নজর সরিয়ে নেয়। আদনানকে এখন কেমন নম্র ভদ্র লাগছে, কিন্তু ও এরকম একদমই নয়, একবারে খ্যাপা কুকুরের থেকেও জঘন্য। দুদিন পর পর অশান্তি লেগেই থাকে এই ফ্যামিলিতে, ভাবলেই বিরক্তি চলে আসে। কবে যে এ বাড়ি ছাড়তে পারবো সে অপেক্ষায় দিন গুনছে সে। নিজের কল্পনাকে বিদায় দিয়ে রুমে এসে শুয়ে পড়ে ইলমা। দালানের চারপাশে গাছগাছালি আছে, সামনে সবুজ ঘাসে আচ্ছাদিত খোলা মাঠ। জমিটা তাদেরই, এখনো বিল্ডিংয়ের কাজই ধরেনি। পাশে আবার আরেকটা জমি, সেখানেও সারি সারি বড় দালান দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে ব্যালকনি থেকে সামনের খোলা মাঠটায় নজর রাখে ইলমা। নিচতলার সবচেয়ে সুন্দর রুমটা ইলমার দখলে। তার রুমের ব্যালকনিতে ঠান্ডা শীতল বাতাস আসে। এই বাতাস নিঃশব্দে অনুভব করে ইলমা। প্রকৃতির সাথে তার সে কি মিল, একজন প্রকৃতিপ্রেমী সে। 7টার দিকে ইলমার রুমে আসে তার বাবা ইনান শেখ। এসে ঘুমন্ত ইলমার শিউরে বসে, মাথায় হাত বুলিয়ে দিতে না দিতেই ফোলা কপালে নজর যেতে আটকে ওঠেন তিনি। কি আঘাত করেছে তার মেয়েকে? ফাইজা? কিন্তু আজকাল তো ইলমাকে নিয়ে এসে মাথা ঘামায় না। বাকি সদস্যদের উপস্থিতিতে ইলমার গায়ে হাত তোলার সাহস তো তার নেই। তাহলে এরকম হলো কি করে? নিজের আকাশ কুসুম ভাবনার সমাপ্তি টানার জন্য আদরে কণ্ঠে বলেন, মা ইলমা, উঠো মা, পড়তে বসবে না? বার কয়েক ডাকার পর ইলমা চোখ মেলে তাকায়। বাবাকে দেখে মনটা ভালো হয়ে যায় তার। কি আদরে এবং মিষ্টি করে মা বলে ডাকে। ইলমা নড়ে চড়ে বসতে ইনান শেখ প্রশ্ন করেন, কপাল কি হয়েছে মা? দরজার সাথে ধাক্কা খেয়েছি আব্বু। কাঁপা কাঁপা গলায় কথাটা বলে ইলমা। এই প্রথম তার আব্বুকে সে মিথ্যা বলেছে।
এখন সত্যিটা বললে হাউ কাউ বেঁধে যাবে। শুধু তার আব্বু না, তার জ্যেষ্ঠ আদনানের হালত টাইট করে দিবে। সে ঝামেলা চলবে 1 সপ্তাহ জুড়ে, অশান্তি আর অশান্তি। ইনান শেখ মেয়ের কথায় খুশি হননি, কণ্ঠস্বরে গম্ভীর্যতা টেনে জবাব দেন। দেখে শুনে চলতে হয় মা, দেখো কপালে কি অবস্থা। আরে আব্বু কিছু হবে না, সকাল হলে ঠিক হয়ে যাবে। না না, আমি কিছুই শুনতে চাই না। আব্বু আমার ফুলের গায়ে দাগ লাগেনি, দাগ লেগেছে আমার কলিজায়। ইনান শেখের কথায় ইলমা মৃদু হাসে, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, পড়তে হবে তো, ফ্রেশ হয়ে বাইরে আসো, নাস্তা করবে। ইলমা মাথা নাড়ায়। ইনান শেখ উঠে বাইরে আসেন। তার ছেলে ইজাজ শেখ তার কাছে আসে। ইজাজ এবার 7-এ উঠেছে। খুব বাধ্য ছেলে সে, আদনানের থেকে দূরে দূরে থাকতে পছন্দ করে। তার আব্বু এবং আম্মু বলেছে আদনান ভালো না, যতটা সম্ভব দূরে থাকতে। ইজাজও সেটা মেনেই চলে। ফাইজ এবং ঈশিতা মিলে নাস্তা তৈরি করেছে। ছোট্ট পরিবার, কত সুখ আনন্দ তাদের মাঝে। তবে অশান্তিরও শেষ নেই, ব্যক্তিগত ফ্যামিলিগত। সবাই একসাথে নাস্তা খেতে বসে। শুধু আদনান আর ইলমা এখনো আসেনি। তৃপ্তি গলা ছেড়ে ডাকে ইলমাকে, সাথে সাথে উপস্থিত হয় সে। তখন তৃপ্তি এবং আদনানের বাবা তারেক মাহমুদ শেখ কণ্ঠস্বর উঁচু করে আদনানকে ডাকে, কিন্তু কোনো প্রত্যুত্তর আসে না। ইলমা চুপচাপ তৃপ্তির পাশে বসে, দৃষ্টি মেঝেতে সংযত করে রেখেছে। আদনানকে বার কয়েক ডাকার পরেও কোনো সাড়া শব্দ পায়নি কেউ। ঈশিতা এ নিয়ে মাথা ঘামায় না। তারেক মাহমুদ তৃপ্তিতে আদেশ করে বলে, যাও আদনানকে ডেকে আসো। তৃপ্তি মুখের উপর নাকচ করে দেয়। তাতেই তারেক মাহমুদ রাগে ফুঁসে ওঠেন। ইনান মাহমুদ ইলমাকে চোখ দিয়ে ইশারা করে উঠে যেতে, না হলে এক্ষুনি ইলাহি কাণ্ড বেঁধে যাবে। ইলমার ইচ্ছা করছে না করে দিতে, কিন্তু বেয়াদবি হবে। কেউ তো জানে না দুপুরের ঘটনা। তারেক মাহমুদ ক্ষুব্ধ হয়ে কিছু বলতে যাবেন, তখন ইলমা উঠে দাঁড়ায়, দ্রুত গতিতে বলে, আমি যাচ্ছি। কথাটা বলে সে ত্রস্র পায়ে আদনানের রুমের দিকে যায়। দরজায় নক করতে কোনো রেসপন্স করে না আদনান। ইলমা বার কয়েক নাম ধরে ডাকে, কোনো সারা শব্দ না পেয়ে পুনরায় দরজায় করাঘাত করতেই বুঝে দরজা খোলা আছে। হয়তো আদনান ঘুমাচ্ছে। একরাশ জড়তা নিয়ে প্রবেশ করতে বাজে ভ্যাপসা একটা গন্ধ নাকে ঠেকতে কেসে উঠেছে। ভেতরে সব ঘুলিয়ে আসছে। তমসাবৃত রুমটা দেখে শুষ্ক ঢোক গেলে ইলমা। রুমের বাজে গন্ধটা সিগারেটের। আদনান তার রুমের দরজা জানালা আজীবন বন্ধ করে রাখে। বাইরের আলো বাতাস কিছুই আসে না, সেজন্য এমন গন্ধ হয়ে থাকে। আদনান ধূমপান করে, এটা অবিশ্বাসের কিছু না। ইলমা দেয়াল হাতড়ে সুইচের নাগাল পেতে লাইট এবং পাখা উভয়ই অন করে। যেহেতু শীত বেশ এখনও যায়নি, ফ্যান ঘুরতে শীতের কাঁপুনি অনুভব হয়। খাটের দিকে নজর দিয়ে যেতেই দেখে উপর হয়ে শুয়ে আছে আদনান। দেখেই বিরক্তি আর বিতৃষ্ণায় সে চোখে মুখে ভিড় জমিয়েছে। ইলমা কাছাকাছি যেয়ে চিৎকার করে ডাকে, আদনান শেখ উঠুন, আপনাকে নাস্তা খাওয়ার জন্য ডাকা হচ্ছে। একবার দেখে বিরক্তি নিয়ে আদনানের রুমের দেয়ালে চোখ বোলায় ইলমা। রুমটাও 1 নাম্বারের বস্তি করে রেখেছে। সিগারেটের গন্ধে ভেতরে নাড়ি ভুড়ি বেরিয়ে আসার উপক্রম। ইলমা চিৎকার করে আর একটা ডাক দিতে আদনান উঠে বসে। ইলমা চোখে অপ্রস্তুত হয়ে যায়, চোখে মুখে উপচে পড়ে বিরক্তির রেশ। দাঁতে দাঁত চেপে বলে, ফ্যান ছেড়েছিস কেন? শরীরে কারেন্ট বেশি নাকি? আদনানের কথা ইলমা কণ্ঠস্বরে বিরক্তি এনে জবাব দেয়, রুমের দুর্গন্ধ হয়েছে। তোকে জিজ্ঞেস করেছি নাকি আমি? তোর তো সাহস কম না, আমার রুমে এসে ফ্যান ছেড়েছিস? ইলমা সেসবের জবাব দেয় না, কণ্ঠস্বর খাদে নামিয়ে পুনরায় বলে, আপনাকে বাইরে আসতে বলেছে। শত্রুগিরি করে এখন মিষ্টি স্বরে ডাকছিস? একটু পরে তোর বাপ জেঠু মিলে আমায় বাঁশ দিবে, বুঝি না ভেবেছিস? ইলমা খানিক ভেবে প্রত্যুত্তর দেয়, যে যেটা পাওয়ার যোগ্য তাকে সেটাই দিতে হয়। তোর ধারণাও নেই তোর সাথে আমি কি কি করতে পারি, ঠিক তোর আর তোর বাপের কি কি ক্ষতি করতে পারি। তিতাসের কথায় ইলমা খ্যাপা বাঘিনীর মতো জবাব দেয়, জিপ টেনে ছিঁড়ে ফেলবো তোর। কি ভাবিস নিজেকে? আয়নায় একবারও নিজেকে দেখেছিস? দেখা যায় একটা গামজাখোরের মতো। এই মালিচা, মুখ সামলে। তোর মুখ তুই সামলে রাখ। কথাটা বলতে না বলতে গন্ধে ওয়াক করে ওঠে, মুখ ভর্তি বমি করে আদনানের উপর ঢেলে দেয়। আদনান ক্ষুব্ধ হয়ে চোয়াল শক্ত করে নেয়, চিৎকার করে বলে, বেলিচার বাচ্চা, রুম থেকে বেরো, না হলে তোর খবর আছে। ছি, এখন আমার গোসল করতে হবে। বলদের বাচ্চা বলদ, ম্যানার্স শেখেনি। ইলমা আদনানের রুমের মেঝেতে বমি করতে করতে বেরিয়ে আসে রুম থেকে। কমন ওয়াশরুমের সামনে থাকা বেসিংয়ে গিয়ে বমি করে। উপস্থিত সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ইনান শেখ এবং তারেক মাহমুদ এগিয়ে আসে। ফরিদা পারভিনও আসেন।
তৃপ্তি পানির গ্লাস নিয়ে এগিয়ে যায়। ঈশিতা উঠে আদনানের রুমের দিকে যায়। ভ্যাবসা গন্ধ নাকে ঠেকতেই বমি এসে গলায় আটকে যায়। ওয়াক করে ওঠে। ইলমা পানি খেয়ে ঠান্ডা হয়ে বসতে ইনান শেখ প্রশ্ন করেন, কি হয়েছে? তখন ঈশিতা জবাব দেয়, আমি বলছি, আদনানের রুমে সিগারেটের বাজে গন্ধ, তা ইলমা সহ্য করতে পারেনি, তাই বমি করে দিয়েছে। মুহূর্তে চোয়াল শক্ত করে নেয় তারেক মাহমুদ। ইনান শেখ মেয়েকে সামলাচ্ছে। ফিজা বাপ মেয়ের আদর যত্ন চুপচাপ দেখছে। তখন ফরিদা পারভিন তারেক মাহমুদকে বলেন, ঝামেলা করিস না তো বুধ, বদমাইশটা ওই রকমই, কইয়া কোন লাভ আছে? তারেক মাহমুদ নিজেকে যথাসম্ভব সংযত রেখে জবাব দেয়, আসুক আমার গুণধর পুত্র, তারপর বোঝাপড়া হবে। বাকিরা চুপ। নাস্তায় মনোনিবেশ করতে না করতে আদনানের আগমন। চুল এখনো ভেজা, ফোঁটা ফোঁটা পানি পড়ছে। সত্যি সত্যি গোসল করে এসেছে আদনান, তবে এখনো তার চোয়াল শক্ত করে রেখেছে। ক্ষুব্ধ নয়নে ইলমার দিকে তাকিয়ে আছে। তারেক মাহমুদ আদেশের সুরে বলেন, বসো। আদনান সিঙ্গেল সোফায় বসে কফির মগ হাতে নিয়ে তাতে চুমুক দিতেই তারেক মাহমুদ বলে ওঠেন, তুমি স্মোক করো? সাবলীল ভাবে জবাব দেয় আদনান। বাকিরা তাকিয়ে আছে তার দিকে। তারেক মাহমুদ রাগ মিশ্রিত কণ্ঠে আওয়াজ তোলেন, স্মোক করা ছাড়বে কবে? যেদিন থেকে আপনি পানি খাওয়া ছেড়ে দেবেন। আদনানের কথা গুরুগম্ভীরভাবে তারেক মাহমুদ বলেন, পানি ছাড়া বেঁচে থাকা অসম্ভব, সেটা প্রতিদিন গ্রহণ করতে হয়। তোমার স্মোক করার ছেড়ে দেওয়ার সাথে আমার পানি পান করার কি সম্পর্ক? পানি যেমন আপনার জন্য অপরিহার্য, তেমনি স্মোকও আমার জন্য অপরিহার্য। চাইলেও ছাড়তে পারবো না। আর কিছু বলবেন? ছেলের বেয়াদবিতে তারেক মাহমুদ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ওঠে। চেঁচিয়ে বলে, কাফের হচ্ছে তুমি। বাবা মা গুরুজন মানো না, বেয়াদব একটা। কাজকর্ম তো করো না, ফ্রিতে খাও, লজ্জা করে না? আদনান তাতে জবাব দেয় না। ফরিদা পারভিন নাক মুখ কুঁচকে বলেন, অল্প বয়সে মারা যাবি নাতি, এদিন ভালো না। এদিকে নিশির আগমন হতে প্রকৃতির কপালে ছড়িয়ে পড়েছে হিমের বার্ধক্যের ছটা। চারিদিকে জীর্ণ শীর্ণ প্রাণ স্পন্দন, নীরব আবহাওয়া। শীতের আগমনে প্রকৃতির সাথে মানুষও হয়ে ওঠে জড়সড়। কনকনে শীতের মাঝেও কপাল বেয়ে ঘাম ছুটছে তারেক মাহমুদের। তার সামনে এখনো নির্লিপ্ত ভঙ্গিতে বসে কফি পান করছে তারই পুত্র আদনান। কিছুক্ষণ আগের করা বেয়াদবি সে হয়তো আমলে নেয়নি। তারেক মাহমুদ ক্ষুব্ধ হয়ে জবাব দেন, তুমি কবে স্মোক করা ছাড়বে? বিরক্তিতে নাক মুখ কুঁচকে নেয় আদনান। কপালে কয়েকটা ভাঁজ ফুটে ওঠে। বাকিরা তার দিকে তাকিয়ে আছে। আদনান মেঝেতে দৃষ্টি রেখে জবাব দেয়, খোদা যেদিন চায়। খোদা মানো তো? তারেক মাহমুদের পাল্টা কথায় আদনান জবাব দেয়, এত কিছুর উত্তর দিতে বাধ্য নই আমি। আদনান, চিৎকার করে বলে তারেক মাহমুদ। আদনান ক্রূর হেসে উঠে দাঁড়ায়। হেলে দুলে হেঁটে যেতে যেতে ইলমার দিকে তাকিয়ে বলে, এরপর যে আমার রুমে যাবে তার আমার থেকে খারাপ কেউ হবে না। আদনানের কথায় ঈশিতা রেগে ফুঁসে ওঠেন। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয় আদনানে যাওয়ার দিকে। তারেক মাহমুদকে কয়েকটা কড়া কথা শোনানোর জন্য উদ্ধৃত হতে যাবেন, তখন আবার ফরিদা পারবেন বিলাপ জুড়ে দেন, আদনানের দিন খারাপ হয়ে যাচ্ছে, এইটারে বিয়ে দিয়ে দাও। বউ যখন আসলে বাইরে নিব, তখন দেখবে সব শয়তান বাইরে যাবে। তখন তৃপ্তি জবাব দেয়, ওর শয়তানি ভালো হওয়ার সাথে বিয়ের লজিক বুঝলাম না। ফরিদা পারভিন জবাব দেয়, বিয়ে হলো পবিত্র ব্যাপার, আপনাদের শয়তানি ভালো করার জন্য ওর মতন একটা দরকার। তারেক মাহমুদ বিরক্ত হয়। ছেলের বয়স হয়েছে নাকি বিয়ে করার? বিয়ে করে বউকে কি খাওয়াবে, যেখানে নিজে বাপের হোটেলে 3 বেলা সারের মতো খাবার গেলে? বিয়ে কি এতই সোজা? সারা জীবনের জন্য একটা মেয়ের দায়িত্ব নেওয়া চারটেখানি কথা না। তার ভরণ পোষণ, চাহিদা, চাওয়া পাওয়া পূরণ করা কি সহজ কথা? ফরিদা পারভিন আরও কিছু বলতে যাবেন, তখন ইলমা বলে ওঠে, উপরওয়ালা হেদায়েত না দিলে তোমার নাতিকে কেউ সঠিক পথে আনতে পারবে না। তারেক মাহমুদ কপাল সাইড করেছেন। ছেলেকে নিয়ে তার মাথা ব্যথা প্রচুর। বাইরে যা খুশি করুক, তাতে তার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। এই রাজনীতির রঙ্গমঞ্চে দাঁড়িয়ে এরকম দু একটা বাঘ রাখা আবশ্যক। সেখানে তার ছেলে তো একেবারেই নাম করা। কে না চেনে তাকে? খারাপ কাজের মাস্টার সে। তারেক মাহমুদ শুধু মুখে শাসন করেন, অন্তর থেকে এরকম কিছুর প্রতিবাদ আসে না। তার এই চুপ থাকাটা কতটা শোভনীয় তার নিজেরও জানা নেই। একজন বাবা হিসেবে অনেক দায়িত্ব থাকে। তার মধ্যে অন্যতম দায়িত্ব সন্তানকে সুশিক্ষা দেয়া, মানুষের মতো মানুষ করা, যাতে দেশের এবং দশের ভবিষ্যৎ হয়। সেখানে সে বাবা হিসেবে তেমন শাসন দেখাচ্ছে না,
তিতাসের এরূপ উচ্ছন্নে যাওয়ার পেছনে বড় অবদান খারাপ সঙ্গ, নেশাদ্রব্য সেবন, রাগ, দম্ভ, হিংস্রতা বা অন্য কোনো কারণ। রুমে এসে পড়ার টেবিলের সামনে চেয়ার টেনে বসে ইলমা। কপালে সূক্ষ্ম ঘাম জমেছে, বুকটা ধুকপুক শব্দ করছে। হাতের আঙুলের ফাঁকে কলম রেখে সেটা ডানে বামে নাড়াচ্ছে। এরই মাঝে ফোন টুংটাং শব্দ হতে সেটা হাতে নেয় ইলমা। তাদের গ্রুপে অনবরত মেসেজ হচ্ছে, তাকেও মেনশন দেওয়া হচ্ছে। ইলমা গ্রুপে ঢুকতে প্রীতি বলে, বড়লোক সাপা এসেছে। তখন তাদের বন্ধু রিহান রিপ্লাই দেয়, ইলো বেবি, কার কাছে ছিলি এতক্ষণ? আসতে এত লেট হলো কেন? ইলমা আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়, রিপ্লাই করে, তোদের জিজুর কাছে ছিলাম, ছাড় ছিলই না, সেজন্যই আসতে লেট হয়েছে, ফাজিলগুলো। প্রীতি রিপ্লাই করে, খালামুনি হচ্ছে কবে? ইলমা কয়েকটা রাগী ইমোজি ছেড়ে রিপ্লাই দেয়, আস্তাগফিরুল্লাহ, বাজে ধান্দা বন্ধ করে ধর্মের পথে আয় তোরা। তাদের সাথে যোগ দেয় তাদের আরেক বন্ধু মাহিম। ইলমাকে পরিচয় বলে, আমাদের গালি তুই শিখিয়েছিস, এখন পাল্টে নিছিস কেন? স্ক্রিনশট ভাইরাল করব। ইলমাকে পৌঁছিয়ে বলে। ইলমা মুখ বাঁকানো ইমোজিতে রিপ্লাই করে, তাহলে তোর কুকীর্তি সব তোর গার্লফ্রেন্ডের ইনবক্সে লিস্ট হিসেবে চলে যাবে। ভালো চাস তো আমার ভদ্রমে বলে মান্য কর। মুহূর্তে হাসির ইমোজিতে ভরে ওঠে গ্রুপ। মাহিম ইলমাকে ভালো মেয়ে বলে উপাধি দিয়েছে। ইলমা সবাইকে পড়ার জন্য তাড়া দিয়ে অফলাইনে হয়ে যায়। পুনরায় চেয়ারে বসে টেবিলের উপর থাকা ক্যালেন্ডারের পাতায় চোখ বোলায়। 2 দিন পর তার বার্থডে, তার জন্য একটা স্পেশাল দিন। রাতের খাবার খেয়ে রুমে আসতে আদনানের গার্লফ্রেন্ড রিয়ানা কল দেয়। আদনান নিজের ভাবভঙ্গির পরিবর্তন এনে কল রিসিভ করে। রিয়ানা অভিমান স্বরে বলে, বেবস, সারাটা দিন গেল কল দিলে না? আদনান নরম স্বরে জবাব দেয়, ব্যস্ত ছিলাম জান, এখন বলো কেমন আছো? তোমাকে দূরে রেখে ভালো থাকা যায় বুঝি? ভনিতা ছেড়ে আসল কথাটা বলো। চলো ক্লাবে যাই। আদনান ব্রুকুচকে ফোনের স্ক্রিনে তাকায়। রাত 11টার ফোন। এখন ক্লাবে গেলে নিশ্চয়ই মদ গেলা হবে না, তবে তো হবে তো অন্য কিছু। মদ অবধি আদনান সঙ্গ দিবে, এর বাইরে কিছুতে এসে নেই। আদনান মনে মনে বিশ্রী কয়েকটা গালি দেয় রিয়ানাকে। রিয়ানা আদনানকে চুপ দেখে পুনরায় বলে, কি হলো বেবস, আসবে না? রিয়ানা থতমত খেয়ে বলে, কি বলো এসব? জাস্ট একটু মজা করবো সেজন্য বলেছি। ক্লাবে যা, ছেলের অভাব পড়বে না, ইন্টিমেট হতেও বেশি দেরি হবে না, মজা হবে বেশ। আমার মাথা ব্যথা করছে, ঘুমাবো এখন। কথাটা বলে আদনান কল কেটে দেয়। 2 হাত ব্যালকনি গ্রিলে রেখে বাইরে তাকায় আদনান। মদ গিলের সাথে সাথে প্রেমটাও ভালো আয়ত্ত করতে পেরেছে সে। এই পর্যন্ত কতগুলো গার্লফ্রেন্ড বানিয়েছে গুণেও দেখেনি। জাস্ট 1 মাস, 15 দিনের প্রেম নতুন আরেকটাকে ধরে। রিয়ানও তার ব্যতিক্রম না। 15 দিন হলো নতুন রিলেশনশিপ তাদের, কিন্তু আদনানের ইন্টারেস্ট নেই রিয়ানার প্রতি। তার শিকার অন্য কেউ। সেখানে রাত দিন সময় ব্যয় করেছে সে। ইফটিজিং, ফ্লার্টিং, মদ গিলা, ঝামেলা পাকানো, গালি দেয়া, এসব তো তারই কাজ। তার বাবার টাকা আছে, সে শো অফ করে। বড়লোকের মেয়ে ইমপ্রেস হয়। যাদেরও 101 জন বিএফ চেঞ্জ করার অভ্যাস আছে, তারা কেউই প্রেম সিরিয়াসলি নেয় না। এসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টিস্যুর মতো চেঞ্জ করা কোনো ব্যাপার না। টিংটিং আওয়াজে ঘড়ির কাঁটা সকাল 8টায় ঘর ছুঁয়েছে। অ্যালার্ম ঘড়ির শব্দে ঘুম ভেঙেছে আদনানের। উঠে যাওয়ার নিয়ে লম্বা সময়ের ব্যবধান তৈরি হয়। হাতে কালো বেল্টের ঘড়ি, কড়া পারফিউম মেখে বাইরে আসে। হাতে বাইকের চাবি গোছা, সে সাথে হেলমেটও আছে। শেখ পরিবারের সবাই নাস্তা করতে বসেছে। আদনান নিজে চেয়ার টেনে বসে ব্রেডে জেল মাখতে মাখতে ইলমার দিকে এক নজর তাকায়। সাদা রঙের কলেজ ড্রেস, সাথে 2 বুনিনি করা, উপরে অ্যাপ্রন জড়ানো। তার সাথে তৃপ্তিও আছে একই বেশে। দুজনে একই ব্যাচ, শুধু ডিপার্টমেন্ট আলাদা। তৃপ্তি কমার্সের স্টুডেন্ট আর ইলমা সায়েন্সের স্টুডেন্ট। আদনান নাস্তাটা সেরে উঠে চলে আসে বাইরে। হেলমেট পরে বাইক স্টার্ট দেয়। তার পছন্দের রং কালো, সেজন্য বাইকটাও কালো দেখে কিনেছে। শো শো শব্দ করে দ্রুত গতিতে বাইক চলছে ভার্সিটির উদ্দেশ্যে। সে যা নির্মাণ, নিশাদ, রাহা 4 বন্ধু ক্যাম্পাসের ফাঁকা স্থানে দাঁড়িয়ে আছে। অপেক্ষা আদনান কখন আসবে। তারা একটা ব্যাপার নিয়ে খুব বেশি আলোচনা করছে, যেটা কয়েকদিন ধরে সবারই আলোচনার কেন্দ্রবিন্দু। সেটা হলো ভার্সিটির জুনিয়র বেশ সুশ্রী রমণী জেবিন। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বেশ ভালো। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার মূল কারণ বিপরীত দলের লিডার জয় আবরণ, এমপির একমাত্র ছেলে জয় আবরণ, যার সাথে আদনানের ঘোর বিরোধিতা আছে বটেই। কেউ কারো ছায়াও সহ্য করতে পারে না। এখন তো এক জেবিন নিয়ে না জানে কত কাহিনী।
বলা যায় আদনানের জিনিস আবরণ কেড়ে নিতেই পছন্দ করে, আর আবরণের জিনিস আদনান। যে কোনো ফাংশনে মেইন দায়িত্বে আদনান থাকলেও মাঝে মধ্যে আবরণও থাকে। এই দুজনের ঝামেলা সবারই কম বেশি জানা। ভার্সিটি গেট দিয়ে প্রবেশ করেছে জেবিন। পরনে কাঞ্চিপুরম শাড়ি, কাঁধে একটা ব্যাগ, খুবই অল্প সাজে তাকে বেশ সুন্দর লাগছে। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদনানের বন্ধু মহল। এরই মাঝে নির্মাণ বলে ওঠে, ভার্জিন বলে মনে হয় না। সাথে সাথে কেসে ওঠে সেজান মোহিত। আদনান কোনো জবাব দেয় না। নিশাদ এবং রাহা মুখ বাঁকা করে। নিশাদ খানিক রাগ দেখিয়ে ঝাঁঝালো কণ্ঠে শুধায়, এসব কেমন কথাবার্তা? তোর নজর এত খারাপ কেন? এই সিলিন, চুপ থাক। ছেলেদের সম্পর্কে তোর ধারণা আছে? ওরা একটা মেয়ের হাঁটা চলা দেখে বুঝতে পারে অনেক কিছু, বিশেষত মেয়েটা ভার্জিন কিনা। তার পোশাক আশাক দেখেও অনেক কিছু বোঝা যায় মেয়েটার রুচি কেমন। ওর রুচি সুন্দর, দেখ না শাড়ি পরিধান করেছে। রাহার কথা নির্মাণ হো হো করে হেসে ওঠে। আদনান বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করছে তাদের পানে। নির্মাণ হাসি থামিয়ে বলে, শাড়ি পরলেই রুচি সুন্দর হয় নাকি? গিয়ে দেখ, রাত বিরাতে ক্লাবে বেটা মানুষের সাথে ঢলাঢলি করে। আদনান এবার মুখ খোলে, ধমকে বলে, এই তোরা চুপ থাকবি? মেয়েটা যেমনই হোক সে আবরণের পছন্দ করা জিনিস। আর তোর শিকার? সেজান ব্যতীত একজোটে কথাটা বলে ওঠে সবাই। আদনান কিঞ্চিত হাসে। মনের মধ্যে কি চলছে সে ব্যতীত কেউ জানে না। তার মাঝে সেজান মোহিত বলে, তাহলে রিয়ানা? থুরু, জেভিন যতদিন পর্যন্ত না ইমপ্রেস হয় ততদিন রাখবো রিয়ানাকে। আই হোপ এরপরও আবরণের কাছেই থাকবে। আদনানের কথায় সেজান খুশি হয়নি, বিরক্তি নিয়েই বলে, এসব বন্ধ কর। মেয়ে নিয়ে প্রেম প্রেম খেলা, শুধু নিজের সময় আর ব্যক্তিত্ব নষ্ট। অন্ধ হয়ে গেছিস তোরা। চোখ মেলে দুনিয়াটা দেখ। গুরুত্বপূর্ণ সময় ভালো কাজে ব্যয় কর। যতই বাপের টাকা থাকুক, একটা সময় ভালো কিছু করতে না পারলে সরে ফেলে দিবে। সেজানের কথা কেউই আমলে নেয়নি তেমন। তবে নিশাদ খানিক ভেবে বলে, সৌজানের কথাটা খারাপ না? তাহলে সবার আগে তুই প্রেম প্রেম খেলার মাঠ থেকে বের হো। নির্মাণের কথায় নিশাদ মুখ বাঁকিয়ে জবাব দেয়, আমি এক পুরুষে আসক্ত। তোদের মতো মেয়েবাজি বা ছেলেবাজিতে নেই আমি। সেজানের দলের সদস্য যা, তোরাই দেশের ভবিষ্যৎ। এক নারী আর পুরুষ ছেঁকা একটা দিবেই। যখন বেকা হয়ে যাবি তখন এরপরই বুঝবি একসাথে 4-5টা প্রেম করার মানে। নির্মাণের কথা কানে তোলেনি নিশাদ আর সেজান। রাহার এসব ইন্টারেস্ট আসছে না। নিশাদ সেজানের সাথে সে ডিপার্টমেন্টের দিকে চলে যায়। তার পেছন দিয়ে নির্মাণ এবং আদনানও যায়। তারা যাবে অফিসের দিকে। সামনে আসছে বসন্ত। বড়সড় অনুষ্ঠান হবে ভার্সিটিতে। সেসব প্রোগ্রামের দায়িত্ব পালন করার মতো ব্যাপার স্যাপার আছে না। কলেজে পরপর ক্লাসগুলো করে ক্লান্ত হয়ে যায় ইলমা। পাশে বসা প্রীতি, সেও বেশ ক্লান্ত। আগামীকালকে ইলমার বার্থডে। সে বিষয়ে পরিকল্পনা চলছে মাহিম এবং রিহানের সাথে। যেহেতু কলেজ খোলা, এখান থেকে কিছু একটা করবে। ছুটি হতে হতে সবাই একসাথে বের হয়। সবার চোখে মুখে ক্লান্তি উপচে পড়ছে। গেটের সামনে আসতে দেখা হয় আদনানের সাথে। সে এই পথেই বাসায় যাচ্ছে। ইলমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে নিজ গন্তব্যে যাচ্ছে সে। আদনানকে দেখে খানিক বিরক্ত হয় ইলমা। প্রীতি হাসি ঠাট্টা করার সাহস পাচ্ছে না, কিন্তু মাহিম এসব ভাবেনি। চট করে বলে ওঠে, আরে আদনান ভাইয়া গেল, তাকে সুন্দর লাগতেছে তো। মাহির কথাটা ইলমা তার দিকে দৃষ্টি স্থির করে। তখন প্রীতি সাহস করে বলে, ওনার কি সত্যিই গার্লফ্রেন্ড আছে? কেন, তুই প্রেম করতে চাস নাকি? ইলমার কথায় প্রীতি ধুম করে কিল বসায়। দাঁতে দাঁত চেপে জবাব দেয়, না, তোর জন্য বলছিলাম। আস্তাগফিরুল্লাহ, দুনিয়া ছেলের অভাব পড়েছে নাকি? ইলমার কথায় রিয়ান বলে, না, একটা জিজুর অভাব। ইলু একটা প্রেম করে না। তোর বরকে ফকির বানানোর দায়িত্ব আমাদের। সময় হলে সঠিক মানুষ আসবে। আমি যদি প্রেম করি, বাবা শুনলে কষ্ট পাবে। তার আমাকে নিয়ে অনেক আশা। অ্যাডভোকেট ইনান শেখের মেয়ে বলে কথা। মৃদু হেসে কথাটা বলে মাহিম। ইলমা নিজেও হাসে। চোখ মুখ হাসিতে উজ্জ্বলতায় ইলমা জবাব দেয়, আমার বাবা আমার আদর্শ, অনুপ্রেরণা। আল্লাহর পর তিনিই আমার পথ প্রদর্শক। এদিকে ঘড়ির কাঁটা রাত 11:45। ইলমার পুরনো অভ্যাস 12টার পর বিছানায় গা এলানো। আজকে দিনটায় তার সপ্তদশী বয়সের সমাপ্তি টানবে।
আর কিছু মিনিট পর সে অষ্টদশী কন্যা হয়ে যাবে। ইলমা ফ্রেন্ডসের গ্রুপে মেসেজ দেখছিল, তখন তার হোয়াটসঅ্যাপে মেসেজের নোটিফিকেশন আসতেই ইলমা কৌতূহল নিয়ে মেসেজ দেখতে যায়। আদনানের মেসেজ দেখে ইলমা ব্রু কুচকে তাকায়। আদনান লিখেছে, কিও প্রেমিক নারী, খবর কি? ইলমা হা হয়ে যায়। তাকে প্রেমিকী নারী বলে সম্বোধন করা হয়েছে, কিন্তু কেন? ইলমা রিপ্লাই করে, কি নারী? প্রেমিক নারী? ফালতু কথার আর জায়গা পাও না, নিজের মতো ভাববে না একদম সবাইকে। কি যে বলে, সদরঘাটের প্রেমিক নারী। আর কোনো মেসেজ দিবে না আমায়। ঘড়ির 12টা বাজতেই আদনান লিখে, হ্যাপি বার্থডে প্রেমিক নারী। ইলমা হতভম্ব। ধন্যবাদটুকু দিবে কিনা সেটাই মনে এক্কা দোক্কা খেলছে। এই ছেলে বড় ফাজিল তো। ইলমা কিছুক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে থাকে। আদনান পুনরায় লিখে, প্রেমিক নারী বলার কারণ আপনাকে ছেলেদের সাথে দেখা যায় আজকাল। এখন তো দেখছি আপনার প্রেমিকরা সব ফেসবুক কাঁপাচ্ছে আপনাকে বার্থডের শুভেচ্ছা জানিয়ে। আমার কোনো প্রেমিক নেই, ফালতু কথা বন্ধ করো তো। মাহিম রিয়ান আমার ভালো বন্ধু, এর বাইরে কিছুই না। রুমের বাইরে আয়। কথাটা বলে ফোন রেখে দেয় আদনান। টেবিলের উপর থেকে একটা হরলিক্সের বয়াম নেয়, যা সদ্য কিনে আনা হয়েছে। ইনান শেখ, তৃপ্তি এবং ঈশিতা মিলে লিভিং রুমে কেক সাথে চিপস চকলেট হাবিজাবি সাজাচ্ছে। বাকিরা উপস্থিত হয়েছে তখন। আদনানও এসেছে সেখানে। তখন তৃপ্তি গিয়ে ইলমার দরজায় নক করে। লিভিং রুমে লাইট অফ করে দেওয়া হয়েছে। তৃপ্তি ইলমাকে ডেকে একপাশে দাঁড়িয়ে আছে। ইলমা বাইরে আসতে অন্ধকার রুম আবিষ্কার করে। দু কদম এগুলোতে লাইট জ্বলে ওঠে। আদনান ব্যতীত সবাই একসঙ্গে বলে ওঠে। ইলমা হাসে। তার বাবা এসে তাকে আগলে নেয়। ইজাজ বোনকে জারবেরা গোলাপি মিক্স করা একটা ফুলের তোড়া দিয়ে বলে। ইলমা ফুলটা নিয়ে ইজাজের গালে আদর করে দেয়। আর তার ভাই, তার বাবার রক্ত, শুধু তাদের মা ভিন্ন। ফাইজা ইলমাকে বলে, হ্যাপি বার্থডে ইলমা। ধন্যবাদ। ইলমা খানিক হেসে জবাব দেয়। ইনান শেখ এবং তারেক মাহমুদ ইলমাকে মাঝে দাঁড় করিয়ে কেক কাটে। ইলমা সবাইকে কেক খাইয়ে দেয়। শেষে আদনানের কাছে যায়। নাক মুখ কুচকে তাকায় আদনানের দিকে। আদনান ইলমার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে, নাটক কম কর, তোর হাতে কেক খাওয়ার জন্য আমি বসে নেই। মুহূর্তে ইলমা চোয়াল শক্ত করে নেয়। যেহেতু আদনান কেক খাওয়ার জন্য বসে নেই, সেহেতু তাকে কেক খাওয়ানোর মানেই হয় না। মুখ ঝামটা মেরে চলে আসে। আদনান নিজে কেক নিয়ে খায়। ইলমার দিকে হরলিক্সের বয়ামটা এগিয়ে দিয়ে বলে, প্রেমিক নারীর বার্থডে গিফট। মুখ ফুসকে কথাটা বলে নিজে জিভে কামড় দেয়। ইলমা গরম চোখ করে তাকিয়ে আছে। তৃপ্তি হা হয়ে তাকিয়ে রয়। বাকিরাও কেমন করে যেন তাকাচ্ছে। তবে ফরিদা পারভিন হেসে বলেন, হরলিক্স দিলা কে রে আদনান? আদনান মেঝেতে দৃষ্টি স্থির করে ঠোঁট কামড়ে হাসে। বাকিরা তাকিয়ে আছে তার দিকে। সবার কৌতূহল মেটাতেই বলে, মেরিজার তো হরলিক্স পছন্দ, সেজন্য দিয়েছি। প্রেমিক নারী বলছে কেন? তৃপ্তির কথায় আদনান বিরক্ত হয়। রুমের দিকে পা ফেলে চোয়াল শক্ত করে জবাব দেয়, কারণ ও সদরঘাটের প্রেমিক নারী। কথাটা বলে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় আদনান। বাকিরা তার যাওয়া দেখছে এতক্ষণ। ইলমা লজ্জায় মাথা নামিয়ে দিয়েছে। কত বড় বজ্জাত ভাবা যায়। না জানি তার মান সম্মান নেই কিভাবে ফুটবল খেলবে। যেখানে সেখানে যদি প্রেম নাকারী বলে সম্বোধন করে। হায়, এতদিন মেলিচার বাচ্চা বলতো, এখন প্রেমিক নারী। সাথে সদরঘাটও যোগ করেছে। না এর হেনস্ত করেই ছাড়বো, মনে মনে ঠিক করে ইলমা। কিছুক্ষণ থেকে ইলমাকে ঘুমানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়। ইলমা হরলিক্স বয়াম নিয়ে রুমে প্রবেশ করে। আদনানকে নিয়ে কিছু বলার নাই, তার চয়েস ইউনিক হয়, সাথে সম্বোধনও। ইলমা হরলিক্সের বয়ামের দিকে এক নজর তাকিয়ে শুয়ে পড়ে। বসন্তের আগমন একটি প্রাকৃতিক সৌন্দর্য। প্রাকৃতিক দৃশ্যপট বদলে যায়। গাছপালায় নতুন কুঁড়ি ফুটে ওঠে। ফুলের মিষ্টি গন্ধ বাতাসে ভাসে। আর প্রকৃতি যেন একটি নতুন সাজে সেজে ওঠে। বসন্তের আগমনে প্রকৃতি তার সবুজ রূপে ফিরে আসে। পাখিরা গানে মেতে ওঠে। আর বাতাসে মৃদু আর স্নিগ্ধ একটা শীতলতা থাকে। গাছগুলো মেলে ধরে তাদের শাখা প্রশাখা এবং ফুলের বাগানগুলো নতুন রঙে ভরে ওঠে। মানুষের মনে এক ধরনের সুখের অনুভূতি জাগ্রত হয়, যেন জীবনের বসন্তের আবহে নতুন চেষ্টার প্রেরণা এবং শান্তির সন্ধান মেলে। এ সময় সবাই যেন প্রকৃতির সঙ্গে এক হয়ে যায় আর মনে মনে নতুন শুরুর আনন্দে উজ্জীবিত হয়। বসন্তের প্রধান চিহ্ন হলো ফুলের বাহার।
সেজন্য ভার্সিটি প্রাঙ্গণে সাজানো হয়েছে বিভিন্ন ফুল দিয়ে, সেই সাথে আছে পাতাবিহীন গাছ, পাখি ইত্যাদি দিয়ে। ক্যাম্পাসে আসতেই চোখে পড়ে ঝাঁকে ঝাঁকে ছেলে মেয়ে আসছে। সবাই শাড়ি এবং পাঞ্জাবি পরিধান করে। আদনান নিজেও আজকে পাঞ্জাবি পরে এসেছে। অফ হোয়াইট কালারের পাঞ্জাবি, কায়ায় জড়ানো, হাতে কালো বেল্টের ঘড়ি, ফর্সা মুখশ্রীতে খোঁচা খোঁচা কালো দাড়ি, উচ্চতা বেশ লম্বাটে, দেখতে যথেষ্ট সুদর্শন পুরুষ সে। ভার্সিটিতে গান চলছে অবিরত, সবাই অনুষ্ঠানে যোগদান করছে। রিয়ানা বাসন্তী রঙের শাড়ি পরিধান করেছে, সাথে খোপা এবং দুহাত আছে কাঁচা হলুদ ফুলের মালা, একবারে স্নিগ্ধ লাগছে তাকে। আদনানের বন্ধু মহলের সদস্যরাও শাড়ি পাঞ্জাবি পরে এসেছে। আদনান একটু ব্যস্ত কাজকর্ম নিয়ে, সেজন্য রিয়ানা, নিশাদ এবং রাহার সাথেই থাকে। নির্মাণ সে যেন আদনানের আশেপাশে আছে। রিয়ানা অপেক্ষা করে আদনান কখন আসবে। নিশাদ এবং রাহার পাশে বসে কিছু পিকচার তুলছে। নিশাদকে দিয়ে আরও কিছু পিকচার তুলিয়েছে রিয়ানা। আদনানকে মেসেজ দিয়েছে কয়েকটা, জানিয়েছে এক্ষুনি আসবে। রিয়ানার তর সইছে না, আদনান কখন আসবে, কখন পিক তুলবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আদনান আসতেই রিয়ানা মুখশ্রীতে হাসি দেখা গেল না। আদনান রিয়ানাকে দেখে ভ্রু কুঁচকে তাকায়, হাত দিয়ে ইশারা করে সাইডে আসার জন্য। রিয়ানা অভিমান মিশ্রিত মুখটা নিয়ে সাইডে আসতেই আদনান তার হাত খপ করে ধরে নেয়। রিয়ানা চকিত তাকাতেই আদনান কণ্ঠস্বরে গম্ভীরতা টেনে বলে, কি হয়েছে? আমার কোনো দামই নেই তোমার কাছে। আদনান জবাব দেয় না, রিয়ানাকে পরখ করে বলে, সুন্দর লাগছে তোমায়। শুধু সুন্দর না, ঐশ্বরিয়া লাগছে। দাঁতে দাঁত চেপে জবাব দেয় আদনান। রিয়ানা থতমত খেয়ে যায়। এই এক মানুষ, জীবনেও রাগ দেখানো যায় না, উল্টো নিজে রেগে থাকে 24 ঘন্টা। আদনান বেশ বদমেজাজি, সেজন্য মাঝে মধ্যে বিরক্ত হয় রিয়ানা, কিন্তু ছাড়তে পারে না। কেন জানে মনে হয় বদমেজাজি ছেলেটাকে সঠিক পথে আনা যাবে, অনেক স্ট্রাগল করা লাগবে। সবচেয়ে বড় কথা, এই সম্পর্কের মূল্য নেই। যে কোনো সময় আদনান বলবে ব্রেকআপ। একমাত্র বিয়েই পারে সম্পর্কে স্থায়িত্ব দিতে। রিয়ানা ভাবনায় তলানো। আদনান কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলে, অনুষ্ঠান শেষ হলে থেকো, একসাথে লাঞ্চ করব। রিয়ানা মাথা নাড়ায়। তাদের কথার মাঝে আগমন হয় নির্মাণ এবং বাকিদের। আদনান নিশাদকে চোখ দিয়ে ইশারা করে রিয়ানাকে নিয়ে যাওয়ার জন্য। তার ইশারা নির্মাণে চোখ এড়ায়নি। রাহা, নিশাদ এবং রিয়ানা যেতে নির্মাণ বলে, কত যে ছলনা করলি, এখন কোথায় যাবি? আদনান বিরক্ত হয়, চল শক্ত করে জবাব দেয়, জাহান্নামে যাব। তুই যাবি কিনা বল। টেম্পার এত গরম কেন? শর্ত, গেলাম আমি, কাজ আছে। কথাটা বলেই আদনান উল্টো দিকে হাঁটা ধরে। জয় আবরণ তার দলবল নিয়ে ভার্সিটি এসেছে। যেহেতু আদনান দায়িত্বে আছে, সেজন্য সে সেদিকটা যায়নি। নিজের আসনে বসে জেবিনকে খুঁজছে। জয়ের টকবকানো চাহনি তার দুই বন্ধুর বুঝতে বাকি নেই কাকে খুঁজছে। সেই জন্য গ্রুপে মেসেজ পাঠিয়ে দেয়, জেবিনকে দেখলে যাতে তাদের বলে দেয়। জয় বসে বসে ডান্স দেখছে। আদনান কিছু গোলাপ কিনে হাতে রেখেছে। এগুলো মোটে রিয়ানার জন্য না, কিছু জেবিনের জন্য আর কিছু ফ্লার্টিংয়ের জন্য। আদনান খুঁজে খুঁজে জেবিনকে বের করে। দেখা মাত্র হাত উঠিয়ে হাই বলে। আদনানের হাই বলা দেখে জেবিন এগিয়ে আসে, হাসি মুখে বলে, হ্যালো। আদনান হাসে। জেবিনকে উপর নিচে পরখ করে বলে, শাড়িতে যেন পরীকে দেখছি। আদনানের থেকে প্রশংসা পেয়ে জেবিন খুশি হয়। আদনান কিছু গোলাপ এগিয়ে নিয়ে দিয়ে বলে, পরীকে ফুল না দিলে অন্যায় হয়ে যাবে। জেবিন ফুল নিয়ে বলে, You are so sweet. Let of it turn to me. Yeah, of course. Give me your WhatsApp number. জেবিনের সাথে নাম্বার আদান প্রদান করা হয়। দুজনের সামনে অগ্রসর হয় পাশাপাশি হেঁটে। তখন জেবিন আদনানকে বলে, চলো পিকচার তুলবো। আমি মেয়েদের পিকচার তুলে দিই না। গম্ভীর কণ্ঠে কথাটা বলে আদনান। জেবিন জবাব দেয়, কাপাল পিক। আদনান রাজি হয়। জেবিনের একটা ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে দুজন দাঁড়িয়ে পিকচার তোলে। পিক তোলা হতেই আদনান তাড়া দিয়ে বলে, বাই, রাতে কথা হবে। জেবিনের থেকে বিদায় নিয়ে এগুতে পথেই কিছু জুনিয়রদের দেখতে পায়। মেয়েগুলো বেশ সুন্দরী, সবাই যেন সবাইকে ছাড়িয়ে। আদনান সেদিকে তাকে নজর সরিয়ে দেয়। সামনে এগুতে আরেকটা মেয়েকে দেখে, দেখতে বেশ সুন্দরী। আদনানের ভালো লাগে তাকে। মাঝপথে থামিয়ে দিতেই মেয়েটা ভ্রু কুচকে তাকায়। আদনান গোলাপ এগিয়ে দিয়ে বলে, ফুল হাতে নিয়ে পরী খুঁজছিলাম, পেয়েও গেলাম। আদনান শেখের থেকে এরকম কিছু পাবে আশা করেনি মেয়েটা। ফুল হাতে নিয়ে ধন্যবাদ জানায়।
আদনান ঠোঁট কামড়ে হাসে, মেয়েটাও হেসে বিদায় নেয়। শাহরিয়ার আদনান শেখ ভার্সিটিতে বেশ পরিচিত মুখ। সুদর্শন এবং বাবার টাকা ছাড়াও আদনানের বিশেষ একটা গুণ আছে, সেটা হলো গান গাইতে পারা। তার গানের ভয়েস অসাধারণ। তার ফেসবুকে কত জুনিয়র সিনিয়র আছে হিসেব নেই। যেমন মেয়েবাজি করে তেমনি তার জন্য মেয়েরও অভাব পড়ে না। জেবিনের একটা ডান্স পারফরমেন্স ছিল, সে তার দলের সাথে সেটায় যোগদান করে। বেশ ভালো নাচতে পারে সে। তার ডান্স দেখে বেশিরভাগ প্রশংসা করেছে। জয় আবরণ জেবিনের ডান্সে পুরোটা সময় এক নজরে তাকিয়েছিল। তার পছন্দের নারী জেবিন। ইলমা, প্রীতি, মাহিম এবং রিয়ানের সাথে রেস্টুরেন্ট এসেছে, মূলত তাদের ট্রিট দেওয়ার জন্য। রাতে আবার আসবে তার পরিবারের সাথে। লাঞ্চের টাইমে এসে খাবার অর্ডার দিয়ে বসে গল্প করছে চারজন। রেস্টুরেন্টের প্রাইভেট স্পেস বুকিং থাকে, তারা সামনে বসেছে। গল্প করা মাঝ দিয়ে মাহিম ইলমাকে বলে, আরে তোর সতীনকে দেখ। ইলমা কপাল কুঁচকে নেয়, হতভম্ব হয়ে যায়। মাহিমের কথায় জবাব দেয়, রাতে নেশা করছিস নাকি, এখনো কাটেনি? ইলমার কথায় মাহিম হাত উঁচু করে আদনান এবং সাথে হাতে ধরা মেয়েকে দেখিয়ে বলে, দেখ আদনান ভাই মেয়ে নিয়ে এসেছে। ইলমা সেদিকে তাকায়। প্রীতি কিছুটা চিৎকার করে বলে, ওই মেয়েটা কে আদনানের সাথে? সাথে সাথে থাপ্পড় মারে ইলমা। রিয়ান তাকে শাসিয়ে বলে, এত জোরে চেঁচাচ্ছিস কেরে? ইলমা আদনান এবং সাথে শাড়ি পরা মেয়েটাকে দেখে, তারা এদিকেই আসছে। ইলমে তাদের আশা দেখছে। এখন যদি সবার সামনে তাকে প্রেমিক নারী বলে, সাথের মেয়েটা নিয়ে তার মাথা ব্যথা নেই, গার্লফ্রেন্ড হবে। আর আদনান শেখে গার্লফ্রেন্ড থাকাটা অস্বাভাবিক কিছু না। আদনান রিয়ানাকে বসতে বলে। পেছনেই নিশাদ রায়াও আসছে, সে যেন ভেতরের দিকে চলে যায়। নির্মাণ এবং আদনান একসাথে আসছে। ইলমাদের ক্রস করে মেয়েগুলো চলে যায়। আদনান এসে আসতে দেখে ইলমা বসে আছে, সাথে দুটো ছেলে এবং একটা মেয়ে। তাদেরকে দেখে ভ্রু কুচকে তাকায় আদনান। ইলমাদের সামনে থামে। ইলমা আদনানের দিকে তাকিয়ে আছে। আদনানের চোয়াল শক্ত, ঝাঁঝালো কণ্ঠে বলে, মেলিজা এখানে কি করছিস? বিপরীতে জবাব দেয় ইলমা, রেস্টুরেন্টে মানুষ আসে কেন? সবার সাথে রাতে আসার কথা ছিল। দেখছিস প্রেমিক নারী সদরঘাটে বসে আছে প্রেমিক পুরুষদের নিয়ে। মুখ সামলে কথা বলো, তুমি নিজেও তো মেয়ে নিয়ে এসেছো। আমি ছেলে মানুষ, মেয়ে নিয়ে আসলে কিছু হবে না। তুই না ভদ্র, তাহলে ছেলে মানুষের সাথে কি? আরে আরে, মায়ের থেকে মাসির দরদ বেশি দেখা যাচ্ছে। নির্মাণ ওদের কথা কাটাকাটি দেখে হা হয়ে যায়। কতটুকু একটা মেয়ে কিভাবে তর্ক করছে আদনানের সাথে। নির্মাণ আদনানকে থামিয়ে বলে, ভেতরে চল, ক্ষুধা লাগছে। তুই যা, এই মেলিচার বাচ্চা বড় ভণ্ড। আর একটা কথা বাড়লে তোমার চোখ দুটো কাঁটা চামচ দিয়ে তুলে এইখানকার স্রেফকে একদম স্যুপ বানিয়ে খাওয়াবো। ইলমা থ্রেড শুনে বাকিরা থতমত খেয়ে যায়। নির্মাণ তখনও আদনানকে টানছে ভেতরে যেতে। আদনান রক্ত চক্ষু হয়ে বলে, প্রেমিক নারী বেশিবার বেড়েছিস। তোর আর তোর বাপের কি কি ক্ষতি করতে পারি তোর ধারণাও নেই। এরপর এই কথাটা বলে না, তোর খবর আছে। সর এখান থেকে মাতাল কোথাকার। ওদের ঝগড়া শুনে ম্যানেজার এবং দুজন ওয়েটাররা চলে আসে। কি হয়েছে বোঝার চেষ্টা করছে। আশেপাশে সবার নজর এদিকে। আদনানের তাতে ভ্রুক্ষেপ নেই। ইলমা বেশ বিরক্ত। আদনানের তো সেলফ রেসপেক্ট নেই, তারটাও খোয়ানো ধান্দায় নেমেছে। আশেপাশের পরিস্থিতি আর চোখে বোঝার চেষ্টা করে কিছুটা। চিৎকার করে আদনান বলে, এই মেলিচার বাচ্চা। ওটা মেলিচা না, মেলিসা হবে, মূর্খ কোথাকার। সিরিয়াস টাইমে বানান ভুল ধরাতে আদনান আরও রেগে আগুন। সে তো সবসময় মেলিচা বলে ডাকে, এত শুদ্ধ উচ্চারণ করে না, তাও মেলিচার বাচ্চা ভুল ধরবে। আজকের ভুলটা না ধরলে কি এমন ক্ষতি হতো? কেউ কেউ মিটিমিটি হাসছে। নির্মাণ অবাক না হয়ে পারছে না। আদনানকে ঠেলে ঠুলে ভেতরে নিয়ে যায়। তাও যাওয়ার সময় বিড়বিড় করে কি যেন বলছিল সে। রিয়ান, মাহিম দুজনে হতবাক হয়ে ইলমাকে দেখছে। প্রীতি অবাক হওয়া কণ্ঠে বলে, বাবা তোর এত সাহস, কিভাবে বললি? আরে ও তো মাতাল, আমার সাথে কথা কাটাকাটি হলেই থ্রেট দিবে, আমিও দিই, তখন চুপ হয়ে যায়। মোরাল অফ দ্য স্টোরি, আদনান ইলুকে ভয় পায়। মাহিমের কথা ইলমা পাত্তা দেয় না। তাদের খাবার চলে আসতে খাওয়া শুরু করে সবাই। এ বিষয় নিয়ে আর কথা হয়নি। ভেতরে আসতে রিয়ানা আদনানকে জিজ্ঞেস করে, মেয়েটা কি এতক্ষণ ধরে ঝগড়া করছে কেন? রিয়ানার কথায় আদনান বিরক্তিতে চ উচ্চারণ করে। নির্মাণ কিছু বলার সাহস পাচ্ছে না। আদনান ঠান্ডা পানীয় খেয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। রিয়ানা আর প্রশ্ন তোলেনি। তাদের খাবার চলে আসতে খেয়ে নেয় সবাই। সব শেষে রাহা জিজ্ঞেস করে, ওই মেয়েটা কে আদনান? কাজিন। শান্ত স্বরে জবাব দেয় আদনান। রিয়া পুনরায় বলে, তোমার বেশ জুনিয়র।
আদনানের প্রেমিক নারী। মাঝখান দিয়ে কথাটা বলে নির্মাণ, সাথে সাথে আদনান চোখ রাঙিয়ে তাকায়, রিয়ানা ভুরু কুচকে তাকায়, বাকিরাও তাকিয়ে আছে। আদনান সবার উদ্দেশ্যে বলে, ও সদরঘাটের প্রেমিক নারী। ওর ছেলে বন্ধু আছে, প্রেমিক আছে 4-5টা হবে, সেজন্য প্রেমিক নারী বলে ডাকি। তুই শিওর প্রেমিক আছে 4-5টা? সেজনের কথা আদনান জবাব দেয়, তোর কি মনে হয় এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের 4-5টা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকাটা অস্বাভাবিক কিছু? সবাই কিন্তু এক হয় না। তুই নিজের মতো করে সবাইকে বিচার করিস কেন? সেজনের কথায় আদনান কিছুক্ষণ চুপ থাকে, দাঁতে দাঁত চেপে জবাব দেয়, ওই মেরিচার বাচ্চাকে আমি হারে হারে চিনি। আমরা মনে হয় ওর প্রেমিক আছে। নির্মাণের কথায় আদনান রেগে তাকায়, বাকিরা আদনানের দিকে তাকিয়ে আছে। নিশাদ জবাব দেয়, ওকে দেখে ভদ্রই মনে হলো, পোশাক আশাক কি শালীন। মুহূর্তে সবাই ইলমার প্রশংসায় পঞ্চমুখ। মাঝখান দিয়ে নির্মাণ বলে, এরকম মেয়েগুলো ওয়াইফ হিসেবে পারফেক্ট। মেয়েটা তেজ দেখে আমি ফিদা। আদনান রেগে জবাব দেয়, চুপ, ওই মেরিচার বাচ্চাকে নিয়ে আর একটাও কথা হবে না। স্লি সদরঘাটের প্রেমিক নারী আমাকে অপমান করার ফল হারে হারে টের পাবে। ওর পুরো নাম কি? কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে নির্মাণ। আদনান দেরি না করে জবাব দেয়, স্লি মানে? ওর নাম সদরঘাটের প্রেমিক নারী। স্লা, তোর নাম তোর কাছেই রাখ, রিয়েল নাম বল। ওইটা বলা যাবে না। আদনানের লুকোচুরি দেখে নির্মাণ ভ্রু কুচকায়। রিয়ানা তার দিকে তাকিয়ে আছে। নির্মাণ মাঝখান দিয়ে বলে, এত লুকাচ্ছিস কেন? ও তো তোর প্রপার্টি না। অন্য কারো হয়তো ভবিষ্যৎ আমাদেরও হতে পারে। ব্যাস, আদনান রক্তচক্ষু করে তাকায়। বাকিরা হতবাক। নির্মাণ থতবত হয়ে বলে, তোর গার্লফ্রেন্ড আছে তাই না? মেরিচা তৃপ্তি দুজনেই ভালো মেয়ে, নম্র ভদ্র। আমি চাই না ওদের মাঝে খারাপের ছোঁয়া লেগে পছন্দ ধরুক। খুবই শান্ত মেজাজে জবাব দেয় আদনান। বাকিরা মৃদু হাসে। সেজান বলে বসে, তৃপ্তি না হয় তোর বোন, তার দায়িত্বে আছে। আর মিলিসা, ওকে নিয়ে এত ভাবার কি আছে? আর একটাও কথা না। সবাই চুপ। আদনান জীবনে কারো প্রশংসা করে না, বন্ধু মহলে তো ভুলেও না, কিন্তু আজকে করলো তার বোন তৃপ্তি আর সদরঘাটের প্রেমিক নারী মেলিচার। সবার থেকে বিদায় নিয়ে বাইকে উঠে বসে আদনান। উদ্দেশ্য একটা শপে যাবে। রিয়ানা, রাহা এবং নিশাদের সাথে চলে যায়। শাহরিয়ার আদনান শেখ অনেকগুলো প্রেম করবে, কিন্তু কোনো মেয়ে মানুষকে বাইকের পেছনে বসাবে না, গাড়িতে নিজের পাশে সিটে বসাবে না, মেয়ে মানুষকে ছবি তুলে দেবে না, মেয়ে মানুষের হাতে খাবার খাবে না, মেয়ে মানুষের সাথে ঘুরতে যাবে না। এরকম অসংখ্য মেয়েবাদী পয়েন্ট আছে। অনেকগুলো প্রেম করলেও দিন শেষে সে সিঙ্গেল, কারণ তার প্রেমিকা আছে কিন্তু বউ নেই। প্লেবয় হলেও ইনোসেন্ট ভাব ধরে থাকতে পারে বেশ। হাতের আঙুল বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে ভেতরে প্রবেশ করে আদনান। লিভিং রুমে কেউই নেই, সবাই হয়তো রুমে বিশ্রাম নিচ্ছে। আদনান নিজের রুমে এসে শপিং ব্যাগটা খাটের উপর রাখে। শপিং ব্যাগে কি আছে? আছে অনেক কিছু স্পেশাল মানুষের জন্য। ভেবে অধরে হাসি ঝুলে গিফট বক্সের ছবি তুলে তাদের গ্রুপে সেন্ড করে লিখে, ফার্স্ট ডেটের জন্য গিফট কেনা দেন। নির্মাণ রিপ্লাই দেয়, যা যা, সময় এখন তোর। সন্ধ্যায় নাস্তা সেরে সবাই খোঁজ গল্পে মেতেছে, কিন্তু আদনানের কোনো খোঁজ খবর নেই। হয়তো ঘুমাচ্ছে এখন। ইলমা নিজের গিফটগুলো আনপ্যাক করছে। সে ছবি আঁকতে পছন্দ করে, সাথে বই পড়তে। সেজন্য বেশিরভাগ বই এবং ছবি আঁকার সরঞ্জামে দেখা পায়। হুমায়ুন আহমেদ, সমরেশ মজুমদার আরও অনেক কালজয়ী লেখকের বই তার গিফট বক্সে। সাথে হিজাব, জামা কাপড়, হাবিজাবি অনেক কিছু আছে। ইনান শেখ মেয়ের আনন্দ মিশ্রিত মুখটার দিকে বারবার তাকাচ্ছে। তার ইলমা, বড্ড আদরের মেয়ে তার। ইলমা তৃপ্তির সাথে জিনিসপত্রগুলোকে নিয়ে রুমে আসে। ইলমা বইগুলো বুকশেলফে গুছিয়ে রাখছে। তৃপ্তি জামা কাপড়গুলো আলমারিতে তুলে রাখছে। রং তুলে ক্যানভাসগুলো ওয়ার্ড্রপের একটা ড্রয়ারে রাখে ইলমা। হুট করে তৃপ্তির নজর যায় ওয়ার্ড্রপের ওপর থাকা একটা গিফট বক্সের দিকে। ভ্রু কুচকে বলে, আরে এটা আনপ্যাক করলি না? ইলমা জিজ্ঞেস করে, কোনটা? তৃপ্তি আঙুল দিয়ে ইশারা করে উপচে উপরে। ইলমা তাকায়, মুহূর্তে চোখে মুখে উপচে পড়ে বিস্ময়। তৃপ্তির দিকে তাকিয়ে বলে, এটা কে দিয়েছে? ও মা, তোর গিফট তুই জানিস না? না। তৃপ্তি সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে বলে, বফটপ দেয়নি তো? এই, তুই কিছু লুকাচ্ছিস না তো? মোটেও না। আমার বিএফ থাকলে সবার আগে তুই জানতি। তা অবশ্য ঠিক। তৃপ্তির কথা ইলমা গিফট বক্সটা হাতে নেয়। দুজন বসে আনপ্যাক করতে তাতে একটা ঘড়ি আর ব্রেসলেট পায়। দুজন দুজনের মুখে চাওয়াচাই করছে।
তৃপ্ত ঘড়িটা হাতে নেয়, দেখে বেশ দামি মনে হচ্ছে। নাম খুঁজে বের করে। একটা ব্র্যান্ডের ঘড়ির সাথে পাথর বসানো ব্রেসলেটও আছে। ঘড়ি আর ব্রেসলেট সহজেই তৃপ্তির হৃদয় কাড়ে। ইলমাকে বলে, যেই দিয়েছে তার পছন্দ আছে বলতে হবে। ইলমা চিন্তায় পড়ে যায়। ঘড়ির বাক্সে দুটো চিরকুটো পায়। তাড়াতাড়ি একটা হাতে নিয়ে খোলে। কালো রঙের রঙিন কাগজে সাদা কালি দিয়ে লেখা, আপনার জীবন ধ্বংস হোক। দুজনেই ভাবাজাকা খেয়ে যায়। পরের চিরকুটে লেখা, যদি গিফটগুলো ব্যবহার না করেন আপনাকে শুভ জন্মদিন। দুজনে চিন্তিত। ইলমা বুঝতে পারছে না কি হচ্ছে। তাদের বিল্ডিংয়ে অপরিচিত কেউ আসে না, তাহলে গিফট দিল কে? তৃপ্তিও ভেবে পাচ্ছে না। অনেকক্ষণ চিন্তা করার পর তৃপ্তি বলে, রিয়ান, মাহিল, প্রীতি, ওদের গিফটের সাথে মনে হয় এটাও ছিল, তোর খেয়াল নেই? আরে না, 3টা বক্স ছিল, আমার মনে আছে। সেগুলো তো একটা বড় শপিং ব্যাগে রেখেছিস, হয়তো কেউ সুযোগ বুঝে এটাও দিয়ে গেছে। তাহলে ওয়ার্ড্রোবের উপরে রাখলে আমার কেন মনে ছিল না? হয়তো খেয়াল নেই তোর। ইলমা মনে করার চেষ্টা করে আজকে সারাদিন কোথায় কোথায় গিয়েছিল সে, কাকে কে দিল, কখন দিল। এটা নিশ্চিত যে এটা কোনো পুরুষ মানুষ দিয়েছে, কিন্তু কে সে? ইলমা তৃপ্তি অনেকক্ষণ চিন্তা করে, কিছুই পায়নি। ধরে নিয়েছে কোনো আগন্তুক দিয়েছে সুযোগ বুঝে। হয়তো ইলমাকে চেনে সে, কিন্তু ইলমা তাকে চেনে না। এই ব্যাপারটা নিয়ে আর ঘাটাঘাটি করে না দুজন। একটু পর বাইরে বের হবে সবাই, সেজন্য দুজন তৈরি হতে চলে যায়। ইলমা একটা লং গাউন পরিধান করে, সাথে হিজাব বাঁধে। আগন্তুকে দেওয়া ব্রেসলেটটা হাতে গলিয়ে নেয়। খারাপ লাগছে না, মানিয়েছে বেশ। একে একে শেখ পরিবারের সব সদস্য লিভিং রুমে আসে। ইনান শেখ মেয়েকে দেখে মুচকি হাসেন। ফাইজা এবং ঈশিতা আসে। আদনান আসবে কিনা সন্দেহ। সাথে আছেন ফরিদা পারবেন। ইজাজ তার বনুকে দেখে এগিয়ে আসে, হাত ধরে হাতের তালুতে চুমু দিয়ে বলে। ইলমা মুচকি হেসে ইজাজের গালে ঠোঁট ছোঁয়ায়। ঠিক তখনই আগমন হয় আদনানের। সবার নজর এখন তার দিকে। ধূসর রঙের শার্টের সাথে অফ-হোয়াইট কালারের প্যান্ট, ফর্সা গালে সুন্দর লাগছে বেশ। আসলে ছেলেটা সুন্দর এবং সুদর্শন বটে। তারেক মাহমুদ ড্রাইভারকে গাড়ি বের করতে বলেন। মেইন ডোরে তালা লাগিয়ে সবাই বাইরে আসে। আরেকটা ওভারকল করে ডেকে আনেন। ঈশিতা, ফরিদা পারভিন, তৃপ্তি এবং তারেক মাহমুদ নিজেদের গাড়িতে করে যান। ইনান শেখ তার পরিবার নিয়ে অন্য গাড়িতে ওঠে। আদনান নিজের বাইকে। মেয়ে মানুষ বাইকের পেছনে ওঠাতে রাজি না সে, কোনো কালেই না। দেখা যাবে বিয়ের পর বউকেও কারে করে আসতে বলবে। সে বাইক নিয়েই বেরোবে। নিরিবিলি শুনশান একটা রেস্টুরেন্টে আসে সবাই। ভেতরে খাবার অর্ডার করে বাইরে বসার মতো জায়গা আছে, সেখানে আসে সবাই। মূলত আশেপাশে গাছপালা আছে, ঠান্ডা মৃদু বাতাস আসছে, গায়ে লাগছে। সবাই টুলে বসতে তৃপ্তি আদনানকে বলে, ভাইয়া একটা গান শোনাও। বাকিরাও তাকায় তার দিকে। ইনান শেখও সায় দেন তৃপ্তির কথায়। বলেন, মুহূর্তে চোয়াল শক্ত করে নেয় ইলমা। কত বড় বেয়াদবের ছেলে। বাকিরা তার দিকে তাকিয়ে আছে, কেউ টু শব্দ করেনি। ইলমা বিরক্তি মাখা কণ্ঠে বলে, গার্লফ্রেন্ড বলে ঠিকই গাইতে, পরিবারের লোকরা আবদার করেছে তো সেই জন্যই যত ঢং। মুড নেই। এই মেলিচার বাচ্চা, তোর মুখ বেশি চলে। তারেক মাহমুদ বিরক্ত হয়ে বলেন, আবার ঝগড়া শুরু করে দিয়েছো তোমরা? ফরিদা পারভিন বলেন, আদনান বেশি বেদব হইতাছে দিন দিন, যেরা খারাপ কিছু কয় নাই। ইলমা জবাব দেয়, জেরা না জেহরা। আদনান ধমক দিয়ে বলে, মেলিচার বাচ্চা, সব জায়গায় শুদ্ধ বলতে আসবি না। হয় নিজের নাম পাল্টা, না হলে মুখ বন্ধ রাখ। নাম আমি রেখেছি নাকি যে পাল্টাবো? কে রেখেছে? পাল্টা জবাব দেয় আদনান। সবাই চুপ, ইলমা নিজেও চুপ। হুট করে আদনানে মনে পড়ে ইলমার মায়ের কথা। নিস্তব্ধতা বিরাজ করছে মানুষগুলোর মাঝে। কেউ কোনো টু শব্দ করছে না। আদনান নিজেও চুপসে গেছে। বাকিরা যে যার মতো উঠে চলে যায় ভেতরে। শুধু ইলমা বসে রয়। মৃদু বাতাস চোখে মুখে এসে বাড়ি কাটছে। তৃপ্তি দাঁড়িয়ে আছে সেখানে, সাথে আছে আদনান। তৃপ্তি কিছুক্ষণ চুপ থেকে আওড়ায়, সবাই চলে গেছে, ভেতরে চল। ইলমা ধ্যান ভঙ্গ করে তৃপ্তির দিকে তাকায়। আদনান বিরক্ত নিয়ে দেখছে দুজনকে, কিন্তু কোনো কথাই বলছে না। আদনানকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখতেই ইলমার রাগ হয়। সব সময় উল্টা পাল্টা কথাবার্তা বলে সময় নষ্ট করে দেয়। যেখানে যাবে সব লন্ডভন্ড করে দেবে। তৃপ্তি আদনানকে দেখে বলে, তুমি দাঁড়িয়ে আছো কেন? ব্যবহার তো শেখনি জীবনে। এই চুপ, মেলিচার নাটক দেখার জন্য দাঁড়িয়ে আছি এখনো।
প্লিজ চলে যাও। তোমাকে দেখলেই আমার মনে বিতৃষ্ণা জন্মে, ঘৃণা লাগে আমার। ইলমার কথায় আদনান জবাব দেয় না, শুধু এক পলক তাকায় ইলমার মুখপানে। মেঝেতে দৃষ্টি স্থাপন করে কিছুক্ষণ থাকে, এরপর বড় বড় পা ফেলে স্থান ত্যাগ করে। তৃপ্তি ইলমাকে পুনরায় বলে, ভাইয়া সেভাবে বলতে চাইনি, মন খারাপ করিস না। এই না যে তোর ওনার কথা মনে পড়ে না, আই হোপ আজকের দিনে তাকে একটু বেশিই মনে পড়ার কথা। ইলমা জবাব দেয় না, সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। তৃপ্তির পেছন দিয়ে ভেতরে যায়। সবাই বসে আছে ভেতরে। ইলমা তৃপ্তি গিয়ে নিজেদের সিটে বসে। আদনান ফোনে ধ্যান দিয়ে দেখছে। খাবার আসতে সবাই খাওয়ায় মনোযোগ দেয়। সবার আগে খাওয়া শেষ করে আদনান। তাকে দেখে মনে হচ্ছে তারাই আছে। খাওয়া শেষ হতেই বাইক নিয়ে বেরিয়ে যায় কোথাও। কালো রঙের স্লিভলেস টপস পরা, হাঁটুর উপর অবধি টপস, পায়ে কালো রঙের হিল গলানো। ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে জেবিন, সাথে আছে তার দুটো ফ্রেন্ড। জেবিন কিছুক্ষণ অপেক্ষা করে তার দুজন বান্ধবীকে বলে ভেতরে চলে যেতে। সেও আসছে। দুজনে আর দেরি করেনি, ভেতরে গিয়ে ড্রিঙ্কস হাতে ডান্স করা শুরু করে দেয়। আদনান আসতেই জেবিন হাফ ছেড়ে বাঁচে। এগিয়ে গিয়ে আদনানের গলা জড়িয়ে ধরে বলে, ইভেন এত টাইম ওয়েটস করলে কেন? ফ্যামিলির সাথে ছিলাম, ডোন্ট ওয়ারি। এখন বাকি সময় তোমার আর আমার। আদনানের কথায় জেবিন হাসে। দুজন ভেতরে যায়। ড্রিঙ্কস হাতে নিয়ে চিয়ার্স করতেই আদনান ঢক ঢক করে গিলে নেয় নেশা পানীয়। জেবিনও তার ব্যতিক্রম যায়নি। দুজনে দুষ্ট পানি খেয়ে ডান্স করতে চলে যায়। আদনানের এক হাত জেবিনের কোমর ছুঁয়েছে, অন্য হাত জেবিনের হাতের আঙুলের ভাঁজে। কিছুক্ষণ ডান্স উপভোগ করার পর আদনান জেবিনকে ছেড়ে দেয়। চোখ মুখ আবছা হয়ে আসছে। জেবিন নিজেও নেশার ঘরে আছে। আদনান জেবিনকে বাই বলে ফ্লাইং কিস ছুঁড়ে মারে। হেলে দুলে ক্লাবের বাইরে আসে। অন্ধকার চোখে মুখে নির্মাণের নাম্বারে কল দেয়। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করতে আদনান নেশাগ্রস্ত কণ্ঠে বলে, হ্যাঁ নির্মাণ, ক্লাবে আছি, তুই চলে আয়, আমাকে বাসায় যেতে হবে। কথাটা বলেই কল কেটে ফোন পকেটে ঢুকায় আদনান। কিছুক্ষণ পর সিএনজি থেকে নেমে আসে নির্মাণ। আদনানকে দেখে তাড়াতাড়ি আসে, কাঁধে হাত রেখে বলে, এই অবস্থায় বাসায় যাবি? তাহলে কি শ্বশুর বাড়ি যাব? বাইক স্টার্ট দে। কথাটা বলেই চাবি নির্মাণের হাতে দেয়। নির্মাণ চাবি হাতে ঢুকেলে সে কি ভালো করে বাইক চালাতে পারে নাকি? আজকে একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নির্মাণ চাবি হাতে নিয়ে বলে, আমাদের নতুন ফ্ল্যাটে চল, আগামীকাল বাসায় যাস। এখন এই অবস্থায় গেলে সমস্যায় পড়বি। নির্মাণের কথায় আদনান বিরক্ত হয়, টান দিয়ে চাবি নেয়। বাইকে বসে বাইক স্টার্ট দেয়। নির্মাণ বারণ করছে তাও শুনছে না আদনান। বাইক নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হয় সে। এদিকে নির্মাণ সিএনজি একটা ধরে আদনানের পিছু নেয়। সেজানকেও টেক্সট করে দেয় আসার জন্য। চিন্তায় ঘাম ছুটে যায় নির্মাণের, না জানে কি হবে। এই আদনানটা একটু বেশি বেপরোয়া। চোখে মুখে আধার নেমে আসছে, তাও চোখ খোলা রেখে বাইক চালাচ্ছে আদনান। সামনে থেকে আসছে একটা কার। বাইক এক সাইড করে চালাতে গেলেও দুর্ঘটনা ঘটে যায়। কারের সাথে ধাক্কা লেগে বাইক সহ পিছছাড়া রাস্তায় পড়ে যায় আদনান। হাত পা ছিলে গেছে, কিন্তু তার হুঁশ নেই সেসবে। চোখ দুটো বন্ধ করে অচেতন হয়ে যায়। গাড়ি থেকে নেমে আসে একজন ভদ্রলোক এবং তার ড্রাইভার। রাস্তায় পড়ে থাকা আদনানের কাছে যায়। ভদ্রলোক আদনানকে ডাক দেয় অনেকবার। আদনানের কানে সে আওয়াজ গেলেও কোনো রেসপন্স করে না। পেছন দিয়ে নির্মাণ আসে। আদনানকে পড়ে থাকতে দেখে কপা চাপড়ায়। যেটা ভেবেছে ঠিক সেটাই হয়েছে। আদনানের সামনে বসে হাত চেক দেয়, রক্ত বেরোচ্ছে। ভদ্রলোক নির্মাণকে দেখে বলে,